আসসালামু আলাইকুম। আমি সামিনা পারভিন, প্রভাষক দর্শন, নওফজ ইউনিভার্সিটি সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা। আজকে আমার বিষয় যুক্তিবিদ্যা প্রথম পত্র। আমি যুক্তিবিদ্যা প্রথম পত্র চতুর্থ অধ্যায় বিধেয়ক থেকে আলোচনা করতে যাচ্ছি। এর আগের ক্লাসে আমি বিধেয়ক কী, বিধেয়কের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টটলের মধ্যে বিধেয়কের প্রকারভেদ এবং যুক্তিবিদ পরফিরির মধ্যে বিধেয়কের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে জাতি এবং উপজাতি নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আজ আমি জাতি ও উপজাতির মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব এবং আরও বাকি প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। জাতি উপজাতি মধ্যে সম্পর্ক। কোনো শ্রেণীকে জাতি বলার অর্থ হলো তা অন্য কোনো উপজাতির তুলনায় জাতি। আর কোনো শ্রেণীকে উপজাতি বলার অর্থ হলো তা অন্য কোনো জাতির তুলনায় উপজাতি, অর্থাৎ জাতি উপজাতি হলো সাপেক্ষ পদ। আমি একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে জিনিসটি বুঝিয়ে বলার চেষ্টা করব। মানুষ পদটি স্বতন্ত্রভাবে জাতীয় নয়, উপজাতীয় নয়। আমরা যদি ধরো মানুষ বললাম, তাহলে মানুষ কি কোনো জাতি অথবা কোনো উপজাতি বোঝানো হবে না। কিন্তু মানুষ পদটিকে যখন এর থেকে কম ব্যাপক ছাত্র পদটির সাথে তুলনা করা হয় তখন এটি একটি জাতি। আবার মানুষ পদটিকে যখন এর থেকে বেশি ব্যাপক জীব পদটির সাথে তুলনা করা হয় তখন এটি একটি উপজাতি। অর্থাৎ আমরা মানুষকে যখন তার থেকে ছোট কোনো কম ব্যাপক মানে ছোট ছাত্রের সাথে তুলনা করব, ছোট পদ ছাত্রের সাথে তুলনা করব, তখন মানুষটা হয়ে যাবে জাতি। আর মানুষ পদটাকে যখন তার থেকে বেশি ব্যাপক কোনো পদের সাথে তুলনা করব তখন সেটা হয়ে যাবে উপজাতি। অর্থাৎ জীবের সাথে যখন তুলনা করলাম, জীব পদটি মানুষ পদের চেয়ে অনেক বড়, সে কারণে মানুষ পদটি হয়ে যাবে উপজাতি। তখন জাতি এবং উপজাতির মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা আছে তা আরও ভালোভাবে বোঝার জন্য আমি নিচে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে বৃহত্তম বা পরতম জাতি নিয়ে আলোচনা করব। একই জাতীয় কয়েকটি জাতি বা উপজাতিকে ব্যাপকতার দিক দিয়ে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট করে সাজানোর পর যদি দেখা যায় যে তাদের মধ্যে তাদের মধ্যে একটি জাতি এত বড় যে তার থেকে বড় আর কোনো শ্রেণী হয় না এবং তাকে অন্য কোনো ব্যাপকোত্তর শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় না, তাহলে তাকে বৃহত্তম জাতি বলে। একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বৃহত্তম বা পরতম জাতির বোঝার চেষ্টা করব। যেমন আমরা প্রথমে দ্রব্য হলো সবচেয়ে বড়, তারপরে জড়বস্তু হলো, তারপরে সপ্রাণ বস্তু, তারপরে জীব, তারপর মানুষ। যখন আমরা এইভাবে জাতিতে ব্যাপকতার দিক থেকে বিভক্ত করব তখন বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়তে সাজানোর পর যদি দেখি যে একটাকে আর কোনো বড় ব্যাপকতার দিক থেকে আর কোনো বড় শ্রেণীতে অন্তর্ভুক্ত করা যায় না, তখন সেটাকে বলা হবে কি বৃহত্তম পরতম জাতি, যেখানে দ্রব্য হচ্ছে বৃহত্তম বা পরতম জাতি। আশা করি তোমরা বৃহত্তম বা পরতম জাতি বুঝতে পেরেছ। তারপর হচ্ছে ক্ষুদ্রতম বা অপরতম জাতি। পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি জাতি বা উপজাতিবাচক পদকে ব্যাপকতার মাপকাঠিতে ক্রমানুসারে সাজানোর পর যদি দেখা যায় যে তাদের মধ্যে একটি উপজাতি এত ছোট যে তার থেকে ছোট আর কোনো উপজাতির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, অথবা তাকে অধিকতর ক্ষুদ্র কোনো উপজাতিতে বিভক্ত করা যায় না, তাহলে তাকে ক্ষুদ্রতম উপজাতি বলে। আচ্ছা, এর আগের এক্সাম্পলটাই আমরা দেখি। সবচেয়ে বড় দ্রব্য, তারপর জড়বস্তু, তারপরে সব প্রাণবস্তু, তারপর জীব, তারপর মানুষ। এখানে মানুষটা এতই ক্ষুদ্রতম যে একে আর কোনো অধিকতর ক্ষুদ্র কোনো উপজাতিতে বিভক্ত করা যায় না, তাহলে মানুষ পদটি এখানে হচ্ছে ক্ষুদ্রতম বা অপরতম উপজাতি। অপর বা মধ্যবর্তী
জাতিসমূহ। বৃহত্তম জাতি ও ক্ষুদ্রতম উপজাতি বৃহত্তম জাতি ও ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী শ্রেণীসমূহকে যখন উপজাতির দিক থেকে বিবেচনা করা হয় তখন এসব শ্রেণীকে অবর বা মধ্যবর্তী জাতি বলে। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করব। মানুষ উপজাতির উপরে এবং দ্রব্য উপজাতির নিচে অবস্থিত মধ্যবর্তী শ্রেণীসমূহ যথা জড়বস্তু, সপ্রাণ বস্তু ইত্যাদি মধ্যবর্তী উপজাতি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম মানুষ উপজাতির উপরে এবং দ্রব্য উপজাতির নিচে। তাহলে মানুষ উপজাতির উপরে আর দ্রব্য উপজাতির নিচে যারা, এটি হচ্ছে কি অবর মধ্যবর্তী জাতি। আশা করি তোমরা অবর বা মধ্যবর্তী জাতি বুঝতে পেরেছ। তারপর হচ্ছে অবর বা মধ্যবর্তী উপজাতিসমূহ। বৃহত্তম জাতি ও ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী শ্রেণীসমূহকে যখন উপজাতির দিক থেকে বিবেচনা করা হয় তখন এসব শ্রেণীকে অবর বা মধ্যবর্তী উপজাতি বলে। দ্রব্যই নিচে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দ্রব্যই নিচে এবং মানুষের উপরে অবস্থিত মধ্যবর্তী শ্রেণীসমূহ কী কী ছিল, যথা জীব, সপ্রাণ বস্তু, জড়বস্তু ইত্যাদি কি মধ্যবর্তী উপজাতি। তারপর আমি সহযোগী উপজাতি নিয়ে আলোচনা করব। একটি জাতিকে যখন একাধিক উপজাতিতে বিভক্ত করা হয় তখন উপজাতিগুলোকে পরস্পর সম্বন্ধের দিক থেকে সহযোগী উপজাতি বলে। সহযোগী উপজাতিগুলো একসাথে একই জাতির অন্তর্ভুক্ত। তারা একটি বৃহত্তর জাতির ক্ষুদ্রতর অংশবিশেষ, মানে একটা বৃহত্তম জাতির ক্ষুদ্র ক্ষুদ্র কি অংশবিশেষ হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মানুষ, গরু, ছাগল, বিড়াল, কুকুর ইত্যাদি উপজাতিগুলো সবাই কি জীব জাতির অন্তর্ভুক্ত। সুতরাং পরস্পর সম্বন্ধের দিক থেকে এরা সবাই কি সহযোগী উপজাতি। মানে হচ্ছে ধরো মানুষ, গরু, ছাগল, জীব সবাই কি গরু, ছাগল, জীবজন্তু সবাই কি জীবন আছে ওরা জীব। আর তাহলে ওরা কি, এরা জীব জাতির অন্তর্ভুক্ত, তাই পরস্পর সম্বন্ধের দিক থেকে এরা কি সবাই সহযোগী উপজাতি। আশা করি তোমরা সহযোগী উপজাতি বুঝতে পেরেছ। তারপর আমি আসন্নতম জাতি নিয়ে আলোচনা করব। কোনো জাতিকে সবচেয়ে নিকটের কোনো উপজাতির সবচেয়ে নিকটের জাতিকে আসন্নতম জাতি বলে। তাহলে কি কোনো আসন্নতম জাতি কি কোনো উপজাতির সবচেয়ে, মানে একদম সবচেয়ে নিকটের জাতিকে আসন্নতম জাতি বলে। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। মানুষ, জীব, সপ্রাণ বস্তু। এখানে জীব ও সপ্রাণ বস্তু উভয়ই কি মানুষ উপজাতির জাতি। তবে এদের মধ্যে জীব জাতিটি কি মানুষের সবচেয়ে নিকটবর্তী। সুতরাং জীব জাতিটি মানুষ উপজাতির আসন্নতম জাতি। অর্থাৎ আমরা যখন উপজাতিতে বিভক্ত করি তখন মানুষ, জীব, সপ্রাণ বস্তু এভাবে বিভক্ত করব। তখন এইভাবে জীব ও সপ্রাণ বস্তু উভয় কি মানুষের কি উপজাতি, মানুষ উপজাতির জাতি। যেমন আমি একটু তোমাদেরকে আগের এক্সাম্পলগুলো তোমরা যদি একটু আগে যখন দিয়েছিলাম এক্সাম্পলগুলো একটু দেখো তাহলে বুঝতে পারবা। এখানে আমরা কি এখানে যখন বিভক্ত করেছিলাম তখন দেখলাম যে মানুষের কি সপ্রাণ বস্তু আর জীব দুটোটাই মানুষ উপজাতিটির জাতি, কিন্তু এর মধ্যে জীব জাতিটি মানুষ উপজাতিটির সবচেয়ে বেশি নিকটবর্তী। তাহলে কি মানুষ উপজাতির জাতি হচ্ছে কি, মানুষ উপজাতির আসন্নতম জাতি হচ্ছে কি জীব। আশা করি তোমরা আসন্নতম জাতি বুঝতে পেরেছ এবং এখন আমি আসন্নতম উপজাতি নিয়ে আলোচনা করব। কোনো জাতির সবচেয়ে নিকটের উপজাতিকে আসন্নতম উপজাতি বলে, মানে কোনো জাতির সবচেয়ে নিকটের উপজাতিটাকে আসন্নতম উপজাতি বলবে। আমরা এখন একটা এক্সাম্পল দেখব। সপ্রাণ বস্তু, জীব, মানুষ
এই শ্রেণীগুলোর মধ্যে সপ্রাণ বস্তু জাতির সবচেয়ে নিকটের উপজাতি হচ্ছে জীব। সুতরাং জীব উপজাতিটি সপ্রাণ বস্তুর জাতির 18তম উপজাতি। এখানে দেখো সপ্রাণ বস্তু জীব আর মানুষ। এই সপ্রাণ বস্তুর সপ্রাণ বস্তুর জাতিটি সবচেয়ে নিকটতম উপজাতিটাকে, সবচেয়ে নিকটতম উপজাতিটা হচ্ছে কি? মানুষ। তাহলে সপ্রাণ বস্তুর আসন্নতম সপ্রাণ বস্তুর সবচেয়ে নিকটতম উপজাতিটি হচ্ছে কি? জীব। তাহলে সপ্রাণ বস্তুর আসন্নতম সপ্রাণ বস্তুর আসন্নতম উপজাতি হচ্ছে জীব। আশা করি তোমরা আসন্নতম উপজাতি বুঝতে পেরেছো। এখন আমি জাতি এবং উপজাতি বিষয়ক একটা ছক আছে, সেটা একটু বোঝানোর চেষ্টা করব। যেমন সবচেয়ে বড় উপজাতিকে সবচেয়ে বড় জাতিকে দ্রব্যকে যখন আমরা বিভক্ত করলাম দেহি ও দেহি, তারপরে দেহিকে সপ্রাণ অপ্রাণ এই দু শ্রেণীতে বিভক্ত করলাম। সপ্রাণ বস্তু আবার সচেতন অচেতন। সচেতন বস্তু দ্বিপদ হতে পারে, চতুষ্পদ হতে পারে, বহুপদ হতে পারে। চতুষ্পদ জীব কি হতে পারে? কুকুর, বিড়াল, অন্যান্য। আর বিড়াল হতে পারে কি? বাংলাদেশি বিড়াল আর বিভিন্ন ধরনের বিড়াল। তাহলে এটাকে আমরা জাতি এবং উপজাতি বিষয়কে একটা ছক বুঝতে পারলাম। আশা করি তোমরা জাতি এবং উপজাতি বিষয়ক ছকটি বুঝতে পেরেছ। আমরা যুক্তিবিদ পরিফেরির মধ্যে যখন বিধেয়কের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছিলাম, গত ক্লাসে আমরা জাতি এবং উপজাতি নিয়ে আলোচনা করেছিলাম, বা এখন আমি বিধেয়ক লক্ষণ নিয়ে আলোচনা করব। বিভেদক লক্ষণ: যে গুণ বা গুণাবলী একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে অপর উপজাতি থেকে পৃথক করে সে গুণ বা গুণাবলীকে উপজাতিটির বিভেদক লক্ষণ বলে। আচ্ছা, বলছে যে গুণ বা গুণাবলী একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে অপর উপজাতি থেকে পৃথক করে সে গুণ বা গুণাবলী উপজাতির বিভেদক লক্ষণ বলে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। বুদ্ধিবৃত্তি মানুষ উপজাতির বিভেদক লক্ষণ। কেন বলো তো? মানুষের কি আছে? জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি। অন্যান্য জীবের যেমন গরু, ছাগল, ওদের কি আছে? শুধু জীববৃত্তি আছে। এই বুদ্ধিবৃত্তি গুণটি কি মানুষ উপজাতিকে অন্যান্য থেকে অন্যান্য মানুষ জাতিকে কি অন্যান্য মানুষকে অন্যান্য উপজাতি থেকে পৃথক করলো। তাহলে এই বুদ্ধিবৃত্তিটা হচ্ছে মানুষ উপজাতির বিভেদক লক্ষণ। এখন আমি উপলক্ষণ নিয়ে আলোচনা করব। যে গুণ কোনো পদের জাতর্থের অংশ নয় অথচ পদটি জাতর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উক্ত পদের উপলক্ষণ বলে। আচ্ছা, যে গুণটা কোনো পদের জাতর্থের অংশ নয় অথচ পদটি জাতর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলা হয়? উক্ত পদের উপলক্ষণ বলে। যেমন ধরো, মানুষের জাতর্থ কী আছে? বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি। তো বুদ্ধিবৃত্তি গুণটি থেকে কি এই মানুষের যদি বিচার শক্তি নামক একটা গুণ আছে, এটা উপলক্ষণ। কারণ এটা মানুষের বুদ্ধিবৃত্তি থেকেই কি বিচার শক্তিটা বের হয়ে আসে। আশা করি তোমরা বিভেদক লক্ষণ, উপলক্ষণ বুঝতে পেরেছ। এখন আমি অবান্তর লক্ষণ নিয়ে আলোচনা করব। যে গুণ বা গুণাবলী কোনো পদের জাতর্থের অংশ নয় অথবা জাতর্থ থেকে অনুসৃতও নয় অথচ কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে বিদ্যমান থাকে তাকে অবান্তর লক্ষণ বলে। যেমন হাস্যপ্রিয় গুণটি মানুষ পদের একটি অবান্তর লক্ষণ। আচ্ছা, এই যে হাস্যপ্রিয়, এটি কি মানুষের জীববৃত্তি অথবা বুদ্ধিবৃত্তি থেকে কোনোটি থেকেই কি নিঃসৃত নয়, মানে মানুষের জাতর্থ থেকে এই হাস্যপ্রিয় গুণটি নিঃসৃত নয়, অথচ কোনো মানুষের মধ্যে আমরা হাস্যপ্রিয় মানে হাসি খুশি এই গুণটি দেখতে পাই। তাহলে এটি হচ্ছে মানুষ পদের কি একটি অবান্তর লক্ষণ। আশা করি তোমরা অবান্তর লক্ষণও বুঝতে পেরেছ।
তাহলে আজকে আমরা জাতি এবং উপজাতির মধ্যে সম্পর্ক আর বিধেয়কের বাকি প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা আজকের লেকচারটি বুঝতে পেরেছো। আমি আবার একটু আবার রিভিউ করে দিচ্ছি তোমাদেরকে বোঝার সুবিধার্থে। প্রথমে আজকে আমরা জাতি এবং উপজাতির মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করলাম। জাতি এবং উপজাতির মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করতে যেয়ে দেখলাম যে কোনো শ্রেণীকে জাতি বলার অর্থ হলো কি, তা অন্য কোনো উপজাতির তুলনায় জাতি, আর কোনো শ্রেণীকে উপজাতি বলার অর্থ হলো তা অন্য কোনো জাতির তুলনায় উপজাতি। অর্থাৎ জাতি উপজাতিটাকে একটা সাপেক্ষ পদ। একটা পদকে যখন আমরা জাতি বললাম, তার পরবর্তীতে উপজাতি হতে পারে। যেমন ধরো মানুষ পদটিকে পদটি একটা স্বতন্ত্রভাবে জাতি উপজাতি কোনো কিছুই না। যখন আমরা মানুষ পদটি থেকে বড় কোনো কিছুর সাথে মানুষকে তুলনা করব, তখন ব্যাপক কোনো কিছুর সাথে মানুষ পদকে তুলনা করব, তখন মানুষটা উপজাতি হয়ে যাবে। আর মানুষটাকে যখন তার থেকে কম ব্যাপক কোনো পদের সাথে তুলনা করব, তখন মানুষ পদটি হয়ে যাবে কি, জাতি। তাহলে বুঝলাম যে এবং জাতি এবং উপজাতি একটা পদ এক সময় জাতি, অন্য সময় উপজাতিও হতে পারে। আমরা জাতি এবং উপজাতির মধ্যে সম্পর্ক বুঝতে যে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে বৃহত্তম জাতি ছিল। এই বৃহত্তম জাতিটা হলো যেটাকে আর ক্ষুদ্রতম কোনো ইয়েতে বিভক্ত করা যায় না। তাকে মানে কি আর কোনো ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা যাবে না। যেমন দ্রব্য কী ছিল, বৃহত্তম জাতি। দ্রব্যকে আর ক্ষুদ্রতম অংশে আমরা বিভক্ত করতে পারি না। ক্ষুদ্রতম বা অপরতম উপজাতি হচ্ছে যেটাকে আর কোনো ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা যায় না। যেমন এখানে আমরা এক্সাম্পলে দেখেছিলাম মানুষ। আমরা অবর বা মধ্যবর্তী জাতিসমূহ নিয়ে আলোচনা করেছিলাম, যেটা ছিল বৃহত্তম জাতি এবং ক্ষুদ্রতম জাতির মধ্যবর্তী শ্রেণীসমূহকে আমরা অবর বা মধ্যবর্তী জাতি বলেছিলাম। আর তারপর আমরা অবর বা মধ্যবর্তী উপজাতি নিয়েও আলোচনা করেছিলাম, যেটা ছিল বৃহত্তম জাতি এবং ক্ষুদ্রতম জাতির মধ্যবর্তী শ্রেণীসমূহকে যখন জাতির দিক থেকে বিবেচনা করা হয়, তখন এসব শ্রেণীকে অবর বা মধ্যবর্তী উপজাতি বলে। আমরা সহযোগী উপজাতি পড়েছিলাম। সহযোগী উপজাতিটা ছিল একটি জাতিকে যখন একাধিক উপজাতিতে বিভক্ত করা হয়, তখন উপজাতিগুলোকে পরস্পর সম্বন্ধের দিক থেকে সহযোগী উপজাতি বলে। যেমন ধরো আমরা একটি মানুষ, গরু, ছাগল, বিড়াল ইত্যাদি উপজাতিগুলো কি সবাই কার অন্তর্ভুক্ত, জীব জাতির অন্তর্ভুক্ত। সুতরাং পরস্পর সম্বন্ধের দিক থেকে মানুষ, গরু, ছাগল, বিড়াল, কুকুর ইত্যাদি ওরা সবাই কি সহযোগী উপজাতি। আমরা আসন্নতম জাতি পড়েছিলাম। কোনো উপজাতির সবচেয়ে নিকটের জাতিকে আসন্নতম জাতি বলে। তাহলে আসন্নতম জাতিটি কি, কোনো উপজাতির সবচেয়ে নিকটের জাতিটাকে আসন্নতম জাতি বলে। যেমন মানুষ, জীব, সপ্রাণ বস্তু। মানুষ, জীব, সপ্রাণ বস্তু। এখানে জীব এবং সপ্রাণ বস্তু উভয় কি মানুষ উপজাতিটার জাতি। তার মধ্যে কি জীব জাতিটা মানুষের সবচেয়ে বেশি কাছে, তাই মানুষের আসন্নতম জাতি হচ্ছে জীব। আসন্নতম উপজাতি পড়েছিলাম আমরা। আসন্নতম উপজাতিটা কী ছিল, কোনো জাতির সবচেয়ে নিকটের উপজাতিকে আসন্নতম উপজাতি বলে। যেমন সপ্রাণ বস্তু, জীব, মানুষ, এই শ্রেণীগুলোর মধ্যে সপ্রাণ জাতির সবচেয়ে নিকটের উপজাতি হচ্ছে কি, জীব। তাহলে সপ্রাণ বস্তু জাতির আসন্নতম উপজাতি হচ্ছে জীব। তারপর আমরা জাতি এবং উপজাতি বিষয়ক একটা ছক দেখলাম। তারপর আমরা বিবিধকের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছিলাম, বিবিধকের বাকি শ্রেণীবিভাগগুলো নিয়ে। কারণ আমরা জাতি এবং উপজাতি আগের ক্লাসে পড়েছিলাম। আমরা বিভেদক লক্ষণ পড়লাম। বিভেদক লক্ষণ হলো যে গুণ বা গুণাবলী একই জাতির অন্তর্ভুক্ত একটি জাতিকে অপর উপজাতি থেকে পৃথক করে সেই গুণ বা গুণাবলীকে বিভেদক লক্ষণ বলে। যেমন মানুষ, গরু, ছাগল মানে সবার কি আছে, জীববৃত্তি আছে। এর মধ্যে মানুষের জীববৃত্তিও আছে, বুদ্ধিবৃত্তিও আছে। এই বুদ্ধিবৃত্তি গুণটা মানুষ উপজাতির বিভেদক লক্ষণ।
আর উপলক্ষণ হচ্ছে যে গুণ পূর্ণ পদের জাতুর্থের অংশ নয় অথচ পদটি জাতুর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উক্ত পদের উপলক্ষণ বলে। তাহলে আমরা আগে পড়েছিলাম মানুষ পদের জাতুর্থ হলো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি। আর বিচারশক্তি গুণটি মানুষের কোনো জাতুর্থের অংশ নয়, কিন্তু বিচারশক্তিটি বুদ্ধিবৃত্তি থেকে নিঃসৃত হয়, অনিবার্যভাবে নিঃসৃত হয়। সে কারণে বিচারশক্তি হচ্ছে মানুষ পদের উপলক্ষণ। তারপর আমরা অবান্তর লক্ষণ নিয়ে পড়েছিলাম। অবান্তর লক্ষণ হলো যে গুণ বা গুণাবলী কোনো জাতুর্থের অংশ নয়, অথবা জাতুর্থ থেকে কি অনিবার্যভাবে নিঃসৃত হয় না, তাকে অবান্তর লক্ষণ বলে। যেমন হাস্যপ্রিয় গুণটি মানুষের কি জাতুর্থের কোনো অংশ নয়, মানে এটা জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি থেকে কি নিঃসৃত হয় না, তাহলে হাস্যপ্রিয় গুণটি হচ্ছে মানুষ পদের অবান্তর লক্ষণ। আশা করি তোমরা আমার আজকের লেকচারটি বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।